চিন্তা করা সম্পর্কে যদি এই একটা জিনিস তুমি না জানো, তাহলে তুমি হয়তো সারা জীবন ভুল পদ্ধতিতেই চিন্তা করতে থাকবে। তুমি বুঝতে পারবে না তোমার চিন্তার মধ্যে বা তোমার সিদ্ধান্তের মধ্যে কোথায় ভুল হচ্ছে, কিন্তু তুমি বারবার ভুল করতে থাকবে। কারণ এই একটা জিনিস সম্পর্কে তুমি হয়তো কখনোই জানোনি বা তোমাকে হয়তো কেউ শেখায়নি। সেটা কি? সেটা হচ্ছে চিন্তা, যুক্তি আর ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এই তিনটার মধ্যে একটা বিশেষ সম্পর্ক। এই তিনটার মধ্যে কোনো একটা আরেকটার উপস্থিতি ছাড়া চলতে পারে না। এবং এই তিনটের মধ্যে যে বিশেষ সম্পর্ক, সেই সম্পর্কের দ্বারাই আমাদের মনে যত রকমের চিন্তা ঘটে, সেই চিন্তাগুলো ঘটতে থাকে। এবং এই বিষয়ে আমি জানতে পেরেছি একজন বিখ্যাত ফিলোসফারের কাছ থেকে, যার নাম হচ্ছে থমাস হোবস। অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফার সক্রেটস, প্লেটো, অ্যারিস্টটল, এদের পরবর্তীকালে যে সমস্ত ফিলোসফাররা আসে, তাদের মধ্যে কয়েকজন বিখ্যাত দার্শনিকের নাম হচ্ছে যেমন রেনে দেকার্ত, তারপর হচ্ছে বাসাইল দে পাস্কেল, তারপর স্পিনোজা এবং থমাস হোবস। সেই থমাস হোবসের লেখা একটা পৃথিবী বিখ্যাত বই আছে, যে বইটার নাম হচ্ছে লিভায়াথান। এই যে সেই বইটা লিভায়াথান, অক্সফোর্ড ক্লাসিক। এই বইতে, লিভায়াথান বইতে, থমাস হোবস আলোচনা করছেন বিভিন্ন দার্শনিক বিষয়। এবং সেখানে তিনি তার বইয়ের প্রথম চ্যাপ্টারের মধ্যে আলোচনা করছেন আমরা কিভাবে চিন্তা করি। দ্য থট অফ এ ম্যান, মানে একজন মানুষ বলতে কি বোঝায়, তার থিঙ্কিংটা ঠিক কিভাবে ঘটে। এবং আজকের ভিডিওতেও আমরা সেই বিষয়টা সম্পর্কে জানব। সেই লিভায়াথান বইতে থমাস হোবস মানুষের চিন্তা সম্পর্কে এবং ভাষা সম্পর্কে, যুক্তি সম্পর্কে যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এবং যে বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন। তো শুরু করা যাক। নাও, সবার প্রথমে আমরা জানবো যে ইমাজিনেশন এবং মেমোরি বা স্মৃতি, এই দুটোর মধ্যে সম্পর্ক কী। তারপর ধীরে ধীরে আমরা আসবো আমাদের চিন্তার মধ্যে কিভাবে ইমাজিনেশন এবং স্মৃতি, মানে কল্পনা আর হচ্ছে স্মৃতি, ইমাজিনেশন আর মেমোরি, দুটো কিভাবে আমাদের চিন্তার মধ্যে বারবার করে উঠে আসে। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। যখন অনেকটা দীর্ঘ সময় পরে আমরা কোনো একটা পুরানো শহর বা একটা বাড়ি বা কোনো একটা ঘটনা সম্পর্কে বর্ণনা করি, তখন সেই শহরটাকে, যেটাকে আমরা বর্ণনা করতে চাইছি, তার সমস্ত কিছু আমাদের মনে থাকে না। আমাদের স্মৃতির মধ্যে সেটাকে আমরা ধরে রাখতে পারি না। যেন সেই শহরটা ডিকে হয়ে যাচ্ছে, যেন সেটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের স্মৃতির মধ্যে। তার বিভিন্ন রং, তার ছোট ছোট বিভিন্ন সূক্ষ্ম বিষয়গুলো, তার ডিটেলসগুলো, তার অনেক অলিগলি, যেগুলো আমরা ভুলে যাই। অর্থাৎ সেই যে ভুলে যাওয়া, যার ফলে আমাদের স্মৃতিটা আর প্রকৃত বাস্তবটার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে। এবং যে যে অংশগুলো আমরা ভুলে গেছি, সেগুলো আমরা ফ্যান্সি বা আমাদের যে কল্পনা, তার মাধ্যমে আমরা ফিল আপ করে দিই নিজের অজান্তেই। এবং সেটাকেই আমরা স্মৃতি বলে মনে করি, আমরা মনে করি আমাদের মেমোরি। থমাস হোবস বলছেন স্মৃতি এবং কল্পনা, অর্থাৎ মেমোরি এবং ইমাজিনেশন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আমরা কোনো একটা মেমোরিকে, কোনো একটা পুরানো ঘটনার কথা মনে করি, তখন প্রকৃত অর্থে আমরা অ্যাকচুয়ালি কল্পনাই করছি, কল্পনার জগতের মধ্যেই আছি। অথবা যখন আমরা কোনো কিছু কল্পনা করছি বলে ভাবছি, সেটা সম্পূর্ণরূপে মানে একটা কল্পনা নয়। সেই কল্পনাটা সম্ভব হচ্ছে কোনো না কোনো একটা স্মৃতি বা কোনো না কোনো একটা বাস্তব, কোনো একটা ঘটনা ঘটেছিল, তার বিভিন্ন খণ্ড খণ্ড অংশগুলোকে জুড়ে দিয়েই আমরা কোনো একটা জিনিস কল্পনা করছি। তো কল্পনা আর স্মৃতি দুটো আলাদা জিনিস নয়, যেটা আমাদের চিন্তার মধ্যে ঘটতে থাকে। কিন্তু আমরা সাধারণত মনে করে থাকি কি দুটো আলাদা জিনিস, কিন্তু দুটো আলাদা নয়, বরঞ্চ দুটো একটাই জিনিস। একটা অংশে বা একটা পয়েন্টে গিয়ে দুটো সেম হয়ে যায় আর কি। ওকে, এটা হচ্ছে থমাস হোবসের প্রথম লজিক আমাদের চিন্তার মধ্যেকার। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি ট্রেন অফ থট, অর্থাৎ অনেকগুলো চিন্তা পরপর সাজিয়ে একটা সজ্জার মতো, একটা ট্রেনে অনেকগুলো যেমন বগি থাকে না, অনেকগুলো কামরা থাকে, সেগুলো জোড়া থাকে, ঠিক তেমন অনেকগুলো খণ্ড খণ্ড চিন্তা, আলাদা আলাদা চিন্তা জুড়ে একটা চিন্তার সজ্জা তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি কি ট্রেন অফ থট। আমাদের মনে যখন আমরা চিন্তা করি, চিন্তাটা চলতে থাকে, চলমান অবস্থায় থাকে, একটার পর একটা আসতে থাকে। এই যে ট্রেন অফ থট, সেই ট্রেন অফ থট দুই রকমের হতে পারে থমাস হোবসের মতে। দুই রকম কি কি? একটা হচ্ছে গাইডেড বা রেগুলেটেড, আর একটা হচ্ছে আনগাইডেড বা আনরেগুলেটেড। অর্থাৎ একটা ট্রেন অফ থট, একটা চিন্তার শৃঙ্খলা, যেখানে কোনো একটা সুনির্দিষ্ট দিক আছে বা একটা অভিমুখ আছে, এবং সেটা পরিচালনা করছি আমরা।
আমরা সেটা সম্পর্কে সচেতন। যেমন একটা গাড়ি চালানোর সময় আমরা সচেতন যে আমরা ডান দিকে টার্ন নেব নাকি বাঁ দিকে টার্ন নেব, কোথায় গাড়িটাকে স্লো করব, কোথায় আমরা স্পিডটাকে বাড়াবো। কিন্তু আর এই গাড়িটাকে চালিয়ে চালিয়ে আমরা কোনো একটা এ পয়েন্ট থেকে একটা বি পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি, তার মধ্যে বিভিন্ন রাস্তা খুঁজে খুঁজে আমরা বি পয়েন্টে পৌঁছাচ্ছি। আমরা জানি যে আমরা কোথা দিয়ে যাচ্ছি, আমাদের কাছে একটা ম্যাপ আছে বা আমরা সিগন্যাল দেখে দেখে যাচ্ছি, ঠিক আছে, আমরা ভুল পথে চলে যাচ্ছি না। এটা হচ্ছে কি ট্রেন অফ থটের মধ্যেও যখন আমরা রেগুলেটেড থট বলতেও ঠিক সেরকম, আমরা ভেবে চিনতে সঠিক পথে দিকগুলোকে, অভিমুখগুলোকে সঠিকভাবে নির্বাচন করে সঠিকভাবে পরিচালনা করছি। একটা তার ডিজাইন আছে, একটা তার নকশা আছে। আর আনরেগুলেটেড থট মানে কি, কোন দিকে যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, এবং তার মধ্যে কোনো ডিজাইন নেই, কোনো নকশা নেই, কোনো পরিচালনা নেই। যেমন কোনো একটা গাড়ি যদি ব্রেক ফেল করে যায়, বা কোনো গাড়ির ড্রাইভার গাড়ি থেকে ছিটকে বার হয়ে গেছে, তারপর গাড়িটা অটোমেটিক চলছে এলোপাতাড়িভাবে, বা কোনো একটা অন্ধ লোক গাড়ি চালাচ্ছে, তখন যেমন হবে, বা কেউ যখন মদ খেয়ে বা ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালায় তখন যেমন হবে, ঠিক তেমনই আমাদের চিন্তার শৃঙ্খলাগুলো যখন অটোমেটিক চলতে থাকে, আমরা জানি না যে আমরা কেন চিন্তা করছি বা কোন অভিমুখে চিন্তাটাকে নিয়ে যেতে চাইছি, বা সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারি না। সেটা হচ্ছে আনগাইডেড বা আনরেগুলেটেড থট। আমাদের মনে যখনই চিন্তা আসে বা চিন্তার অনেকগুলো সজ্জা বা একের পর এক চলতে থাকে, তখন এই দুই রকমের মধ্যে কোনো না কোনো এক রকমের প্রকৃতির চিন্তাই আমরা করে থাকি, আইদার রেগুলেটেড অথবা আনরেগুলেটেড। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে কি, এই যে রেগুলেটেড থট যেটাকে আমরা সঠিকভাবে পরিচালনা করছি, সেটাও আবার দুই রকমের হতে পারে। সেই রেগুলেটেড চিন্তা যখনই আমরা চিন্তা করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন সেই রেগুলেটেড চিন্তা যেটা আমরা সঠিকভাবে পরিচালনা করছি, সেটাও আবার দুই রকম হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে কি, যার কোনো একটা সুনির্দিষ্ট এম আছে বা পারপাস আছে, কোনো একটা উদ্দেশ্যকে আমরা পূরণ করার চেষ্টা করছি, মানে চিন্তার শৃঙ্খলাগুলোকে সাজিয়ে সাজিয়ে আমরা কোনো একটা জিনিস পাওয়ার চেষ্টা করছি। যেমন ফর এক্সাম্পল, যে আমি অঙ্ক পরীক্ষাতে 100-র মধ্যে 90+ নাম্বার পেতে চাই, 90+ মার্কস পেতে চাই। এবার যদি আমার টোটাল 10টা চ্যাপ্টার আছে, যদি আমি 10টা চ্যাপ্টারের মধ্যে 10টা চ্যাপ্টারের ভালো করে পড়লে আমি 90+ মার্কস কি পাবো, নাকি তার মধ্যে আমি 8টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ি, কারণ বাকি দুটো চ্যাপ্টার যদি আমি কম পড়ি তাহলেও সেখানে অপশান থাকবে, তো সেখান থেকেও আমি 90% মার্কস পাওয়ার চান্স আমার বেশি হবে, নাকি আমি নাকি আমি 10টা চ্যাপ্টারই উপর পড়বো। ঠিক আছে, আচ্ছা আমি এমসিকিউ প্রশ্নগুলোর জন্য আগে প্রিপারেশন নেব, নাকি আগে হচ্ছে আমি ব্রড কোশ্চেনগুলোর জন্য প্রিপারেশন নেব। এই যে আমি আলাদা আলাদা রকমভাবে চিন্তা করছি, এবং এই প্রত্যেকটা যে চিন্তার যে শৃঙ্খলাটা, সেটা কোথায় গিয়ে পৌঁছানোর চেষ্টা করছে, বা কোন উদ্দেশ্যটাকে পূরণ করার চেষ্টা করা হচ্ছে, যে যেন 90+ মার্কস আমি পাই, এই উদ্দেশ্য বা এই এম। এবার এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম যে কোনো ঘটনার ক্ষেত্রে হতে পারে, কোনো একটা উদ্দেশ্য বা এম আছে, এবং বিভিন্ন শৃঙ্খলার মাধ্যমে আমরা সেটাকে চিন্তার জগতে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। এটা এক রকমের হতে পারে রেগুলেটেড থট। অন্য রকম কি হতে পারে, যে আমরা কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করছি, কোনো একটা জিনিস কল্পনা করছি বা ইমাজিন করছি, তার প্রভাব বা তার এফেক্ট বা তার উদ্দেশ্যটা কি হতে পারে, কি কি রকম হতে পারে। অর্থাৎ ফর এক্সাম্পল, আমি যে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, বা আমি এখন ইউপিএসসি এক্সামের প্রিপারেশান নিচ্ছি, এর ফলে কি হতে পারে, আইদার আমি এক্সামের চান্স পাবো এবং আমি একটা চাকরি পাবো তারপরে, অথবা এটা হতে পারে যে আমি হয়তো এই পরীক্ষাতে পাস করলাম কিন্তু ইন্টারভিউতে পেলাম না, অথবা এটা হতে পারে যে আমি ইন্টারভিউতে এবং এই পরীক্ষা দুটোতেই পাস করলাম, কিন্তু তারপর সেই এক্সামটা ক্যান্সেল হয়ে গেল আমাদের দেশে, তারপর আমাকে আবার এক্সাম দিতে হলো, অথবা হতে পারে আমি কোনো এক্সামে দিতে পারলাম না। তাহলে কি একটাই কাজ আমি পড়াশুনো করছি, তার আলাদা আলাদা এফেক্ট তৈরি হতে পারে। ঠিক আছে, তো একটাই জিনিস আমি চিন্তা করছি, একটাই শৃঙ্খলা আছে, কিন্তু সেই শৃঙ্খলার যে উদ্দেশ্যটা বা তার প্রধান যে অন্তিম যে গন্তব্যটা বা এন্ড পয়েন্টটা বা শেষ বিন্দুটা, সেটা আলাদা আলাদা হতে পারে। সেটা হচ্ছে কি এক ধরনের রেগুলেটেড থট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, চিন্তা দুই রকমের, রেগুলেটেড, আনরেগুলেটেড। আবার রেগুলেটেডের মধ্যে দুই রকমের, যেখানে আলাদা আলাদা চিন্তা গিয়ে একটা উদ্দেশ্যকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে, অথবা একটাই চিন্তার শৃঙ্খলা আলাদা আলাদা উদ্দেশ্যকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ওকে, এরপরে আসে আরেক ধরনের চিন্তা, যেটাকে আমরা বলি কি রিমেম্বারেন্স বা স্মৃতিচারণা করা, পুরানো কথার মনে করা, যেটাকে আমরা ল্যাটিনে বলে থাকি রিমেনেন্সেন্টিয়া, অর্থাৎ পুরানো কথা মনে করা। কোনো একটা সময় আমাদের জীবনে এমন অবস্থায় পৌঁছায় যে আগে আমাদের কাছে কোনো একটা জিনিস ছিল, কিন্তু এখন সেটা হারিয়ে গেছে। সেটা কোনো একজন মানুষ হতে পারে, যে আমাদের কাছের মানুষ, সে হয়তো মারা গেছে, অথবা আগে একটা আমাদের বাড়ি বা ফ্ল্যাট ছিল, কিন্তু এখন সেটা নেই, আমাদের সেটা বিক্রি করে দিতে হয়েছে, বা অন্য কোনো জিনিস হতে পারে, আগে একটা ভালো বন্ধু ছিল, এখন নেই।
তখন আমরা কি করি, আমরা এটা খুঁজে পাওয়ার চেষ্টা করি যে আমাদের জীবনের কোন অংশটার মধ্যে, আমাদের জীবনটা যখন চলছিল তখন কোথায় সেটা হারিয়ে গেছে। তখন আমরা আমাদের স্মৃতির মধ্যে যাওয়ার চেষ্টা করি, অনেকগুলো কার্ডসের মতো বা একটা বইয়ের পৃষ্ঠার মতো আমরা খুঁজে খুঁজে পৃষ্ঠাটা উল্টে উল্টে গিয়ে দেখি যে কোন এমন একটা অবস্থা যেখানে সেটা ছিল, যেখানে সেই জিনিসটা যেটা আমরা এখন হারিয়ে ফেলেছি সেই জিনিসটা তখন ছিল। এমন একটা দেশ এবং কাল, এমন একটা সময় এবং এমন একটা অবস্থা বা এমন একটা জায়গা যেখানে সেই জিনিসটা আমাদের কাছে ছিল, যেটা আমরা এখন হারিয়ে ফেলেছি। তারপরের থেকে আমরা পরপর ঘটনাগুলো সাজাতে সাজাতে আসতে থাকি এবং দেখি যে কিভাবে কোন পথের মধ্যে দিয়ে যাওয়ার ফলে সেই জিনিসটা হারিয়ে গেছে, সেটা এখন আর নেই আমাদের কাছে। এই যে মেথড চিন্তা করার, যে প্রথমে খুঁজে পাওয়া একটা সময় এবং একটা কাল, একটা দেশ আর একটা কাল, এমন একটা অবস্থা যেখানে কোনো একটা জিনিস ছিল, তারপর থেকে পরপর ভেবে আসা, তারপর থেকে পরপর চলতে আসা যে সেই জিনিসটার সাথে কি কি ঘটনা ঘটেছে, আমরা কি কি সিদ্ধান্ত নিয়েছি, তারপর কখন সেটা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, কখন সেটা আমরা হারিয়ে ফেলেছি। একটা মেথোডোলজি অফ সিকিং, কোনো একটা জিনিস খোঁজার এই যে পদ্ধতি মনের মধ্যে, চিন্তার মধ্যে, যেটাকে আমরা বলছি কি রিমেম্বারেন্স বা স্মৃতিচারণার মাধ্যমে খুঁজে বের করা, স্মৃতিতে ধরে রাখা, যাতে করে আমরা কারণটা জানতে পারি যে জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি সেটার পিছনে ঠিক কি কি কারণ ছিল, আমরা কোন কোন ভুলগুলো করেছি বা কোন কোন সিদ্ধান্ত নিয়েছি, যার ফলাফল হিসেবে সেই জিনিসটা যেটা আগে ছিল এখন হারিয়ে গেছে, যেটা এখন আর নেই, সেই কারণগুলো যেন আমরা খুঁজে পাই। সেই কারণগুলো যদি আমরা খুঁজে পাই তাহলে সেটা আমাদেরকে সাহায্য করবে পরবর্তী যে ভবিষ্যৎ, সেখানে যখন আবার সেই কারণগুলো আসবে তখন আমরা অন্য রকমভাবে কাজ করব, যাতে করে যেন আবার আমরা সেই ধরনের কোনো জিনিসকে হারিয়ে না ফেলি, বা যাতে আমরা সেটা পুনরায় যেন ফিরে পেতে পারি, ইত্যাদি ইত্যাদি কারণের জন্য। কারণ সেই কারণগুলো যেটার কারণে আমরা হারিয়ে ফেলেছি তখন হয়তো সেটা আমরা খেয়াল করতে পারিনি, যখন হারিয়ে গেছে তারপরে যখন আমরা উল্টো দিকে তাকাচ্ছি, যখন আমরা স্মৃতির মধ্যে ভাবছি, তখন আমরা সেই কারণগুলোকে খুঁজে পাচ্ছি। যার ফলে সেই কারণগুলোকে খুঁজে দেখাটাই যে মেথোডোলজি অফ সিকিং, খোঁজার এই যে ঘটনাটা মনের মধ্যে, স্মৃতির মধ্যে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধরনের চিন্তা করা, ওকে, যেটা আমাদেরকে সাহায্য করে আমাদের জীবনের গঠন রূপ সম্পর্কে বোঝার জন্য বা সেটা সম্পর্কে সঠিকভাবে চিন্তা করার জন্য। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এটা দেখতে পাবো, যখনই আমরা মনের ভিতরে কোনো চিন্তা করি তখন কোনো না কোনো একটা ভাষা ব্যবহার করি। ল্যাঙ্গুয়েজ বা ভাষা ছাড়া আমরা চিন্তা করতে পারি না। তুমি যদি এখন 10 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম নাও, চোখ বন্ধ করে নিজের কোনো ভাষা বা ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার না করে, যদি এটা ভাবো যে তুমি ল্যাঙ্গুয়েজ ভুলে গেছো, তুমি কোনো ভাষা জানো না, তারপরে তুমি চিন্তা করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার মাথায় কোনো রকমের চিন্তা আসবে না। তোমার মাথায় কিছু ছবি আসতে পারে যেটা একটা অন্য রূপ, একটা প্রিমিটিভ রূপ, অনেক প্রাচীন কালের, যখন আদিম মানুষ ছিল তখন মানুষ এই রূপে চিন্তা করত, যেটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এর আগে আমি দুটো ভিডিও তৈরি করেছি চিন্তা সম্পর্কে, অনেকগুলো ভিডিও তৈরি করেছি, যার মধ্যে দুটো অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অভ্যন্তরীণ কণ্ঠস্বর, আর একটা হচ্ছে চিন্তা বা চেতনার কোলাহল বলে, যেখানে আমাদের মনের চিন্তার যে কণ্ঠস্বর সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, আর একটা হচ্ছে মনে যে ছবিগুলো চলতে থাকে সেই ছবিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো তার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, চিন্তা সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য সেই দুটো ভিডিও অবশ্যই দেখবে। আর জ্যাক ল্যাকনের যে ভিডিওটা আমাদের আছে বাস্তবের মনস্তত্ত্ব বলে, যেখানে আমাদের চিন্তার 3টে ডাইমেনশন নিয়ে, রিয়েল, ইমাজিনারি আর সিম্বলিক নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তুমি বাস্তবের সাথে চিন্তার বা মনের সম্পর্কটা বুঝতে চাও। এখন আমরা জানবো কি ভাষা বা ল্যাঙ্গুয়েজের সঙ্গে যুক্তি এবং চিন্তার সম্পর্ক, যেটা দিয়ে আমরা প্রথমে ভিডিওটা স্টার্ট করেছিলাম। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখলাম চিন্তার বিভিন্ন রূপ সম্পর্কে। ভাষা বা ল্যাঙ্গুয়েজ, সেটার প্রাথমিক কাজ হচ্ছে কি নেমিং, অর্থাৎ কোনো কিছুর নাম দেওয়া। প্রিন্টিং প্রেস যখন আবিষ্কার হয়েছিল, সব কিছু ছাপাখানায় যখন ছাপা হতো, তখন সেটা অনেক কার্যকারী হয়, সেটার সাহায্যে আমরা অনেক নতুন কিছু করতে শিখি বা অনেক কিছু সভ্যতার অনেক উন্নতি হয়, অনেক পুরানো বইপত্রকে ধরে রাখা সম্ভব হয়। ঠিক আছে, অনেক অনেক রকমের সুযোগ সুবিধা বাড়তে থাকে। ইলেকট্রিসিটির ফলে যেমন অনেক উপকার হয়েছে আমাদের সভ্যতার, তেমন প্রিন্টিং প্রেসের জন্য। কিন্তু তার থেকেও বেশি, অনেক বেশি আমাদের ভ্যালুয়েবল যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি নেমিংয়ের জন্য। সমস্ত জিনিসের একটা করে নাম দেওয়া, অর্থাৎ এটা হচ্ছে কি হেডফোন, এটা ফর এক্সাম্পল এটা হচ্ছে পেন্সিল, বা এটা হচ্ছে একটা শার্পনার, ঠিক আছে, পেন্সিল কাটার, ওকে, এই যে প্রত্যেকটা, এটা একটা বই, ঠিক আছে, এই যে প্রত্যেকটা জিনিসের একটা করে আমরা নাম দিয়ে রেখেছি, এই যে নেমিং, সেই নেমিংটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের আমাদের চিন্তা, এবং সেই নেমিংটা কি ল্যাঙ্গুয়েজ বা ভাষার মধ্যে তৈরি হয়। যখন আমি বলছি গাছ, তখন এই গাছ শব্দটা আর অ্যাকচুয়াল গাছ, এই দুটো হচ্ছে আলাদা জিনিস। এই গাছ শব্দটা হচ্ছে কি তার নাম, ওই বস্তুটার নাম।
বাস্তবের বিভিন্ন জিনিসের আমরা নাম দিই সেটাকে মার্ক করার জন্য, সেটাকে আন্ডারলাইন করার জন্য, সেটাকে চিহ্নিত করার জন্য যে এই জিনিসটার নাম হচ্ছে এইটা, ওই জিনিসটার নাম হচ্ছে ওইটা। যার ফলে ভাষা দিয়ে আমরা একটা প্রোটোটাইপ বা একটা নকল জগৎ তৈরি করি ভাষার মধ্যে। গাছ, আকাশ, মেঘ, সমুদ্র, মানুষ, চিন্তা, হাত, পা, চোখ, এগুলো কি এক একটা নাম, বাস্তবেরই প্রত্যেকটা জিনিসের একটা নাম। তাহলে বাস্তবের একটা মডেল ভাষার মাধ্যমে, শব্দের মাধ্যমে আমরা তৈরি করছি। যখনই আমরা সেই জিনিসটা তৈরি করি ভাষার মাধ্যমে, পুরো জগতের একটা প্রোটোটাইপ, এই যে নাম দিচ্ছি বিভিন্ন জিনিসের, তখন কি হয়, আমাদের কনভারসেশন করতে অনেক সুবিধা হয়ে যায়। আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলতে পারি যে জিনিসটা এখানে বর্তমানে নেই। হতে পারে একজন মানুষকে নিয়ে আমরা কথা বলবো, রাজা বা মন্ত্রীকে নিয়ে, ঠিক আছে, তাহলে সেই রাজা এখানে মানে বর্তমানে নেই, আমাদের ইশারায় কথা বলতে হবে না, আমরা তার নাম দিয়ে রেখেছি, রাজা মানে ওইটা, আমিও জানি তুমিও জানো, তারপর আমরা দুজনে সেটা নিয়ে আলোচনা করতে পারি। বা সুন্দরবন একটা জায়গার নাম, তারপর সেই জায়গাটাতে আমরা এখন নেই, কিন্তু আমরা এখন সেটা নিয়ে আলোচনা করতে পারি, কথা বলতে পারি। যার ফলে কি, ব্যবহারিক দিক থেকে, প্রতিদিনের জীবনের যে ব্যবহারগত যে আমাদের কার্যকলাপ, সেই দিক থেকে এই যে সব জিনিসকে চিহ্নিত করে রেখেছি নাম দিয়ে দিয়ে, আমরা প্রত্যেকটা জিনিসকে নাম দিয়ে রেখেছি। এই যে নাম দেওয়ার ফলে কি, আমাদের ব্যবহারিক দিনগুলো অনেক সহজ হয়ে যায়, অনেক সরল হয়ে যায়, আমরা অনেক কিছু বেশি করতে পারি বা অনেক বেশি বলতে পারি, জিনিসগুলোর কর্মদক্ষতা অনেক বেড়ে যায় এবং এফিশিয়েন্ট হয়ে যায়। আমাদের যে কনভারসেশন বা কথা বলা, তার ব্যবহারিক মূল্যটা অনেক বেশি বৃদ্ধি পায়। যার ফলে নামের যে ইনভেনশন, নাম দেওয়ার যে কাজটা, সেটা অনেক মূল্যবান ছিল আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এই নাম, এই নাম দেওয়াটাই হচ্ছে কি শব্দ বা ভাষার প্রাথমিক স্তর। এবারে আমরা ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকছি এবং ল্যাঙ্গুয়েজের সাথে চিন্তার যে সম্পর্কটা, সেটা আমরা জানবো। আমরা যখনই চিন্তা করি তখনই আমরা কিন্তু ভাষা ব্যবহার করি, এবং সেই ভাষার মধ্যে কি সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক বিষয় কি, নাম। সেই নামটা হচ্ছে কি, না থাকলে কোনো ভাষাই থাকতো না। যদি আমরা সমস্ত বাস্তবের জিনিসপত্রের নাম না দিতাম, তাহলে আমাদের অস্তিত্ব বাঘ, ভাল্লুক বা সিংহ তাদের থেকে একটু আলাদা হতো না। তারা যেমনভাবে সব কিছু ভাবে বা তাদের যেমন ইনস্টিংক্টিভলি চলে, আমরাও ঠিক সেরকমই থাকতাম, আমরাও সেই আদিম মানুষের মতোই থাকতাম, আমাদের সভ্যতা আর এগোতো না, আমাদের কোনো ইতিহাস তৈরি হতো না। আজ থেকে 500 বছর আগে বাঘ, সিংহ, ভাল্লুক যেভাবে থাকতো, আজকেও সেইভাবেই থাকে, কিন্তু আমাদের সভ্যতা পাল্টায়, পরিবর্তন হয়, আমাদের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা তৈরি হচ্ছে, তার প্রাথমিক এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ কি, আমরা নাম দিতে শিখেছি, বাস্তবের বিভিন্ন জিনিসকে চিহ্নিত করতে শিখেছি, মার্ক করতে শিখেছি। সেই নামটা আমাদের চিন্তার মধ্যে আমরা ব্যবহার করতে শিখেছি। এরপরে আমরা আসবো কি, সেই শব্দ বা সেই নাম দেওয়া বা সেই যে ভাষার আবিষ্কার, তার পরবর্তী স্টেজ, যেটা হচ্ছে ভাষার মধ্যে থেকেই উঠে এসেছে, সেটা হচ্ছে কি, সেটা হলো যুক্তি। যুক্তি মানে কি, যেটা আমাদের, এটা ছিল 5 নম্বর পয়েন্ট, এতক্ষণ যেটা আলোচনা করলাম। এবারে আসবো আমরা যুক্তি, যেটা হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট। থমাস হোবস তিনি তার বই লিভায়াথানে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে ভাষার যে গুরুত্ব, সেটা আমরা যতটা দিই তার থেকে অনেক বেশি অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে লজিক মানে যুক্তি, যুক্তি শুধুমাত্র যুক্তি নয়, যুক্তি সবসময় কোনো না কোনো একটা ভাষার যুক্তি, কোনো না কোনো একটা নামের যুক্তি। যুক্তি আলাদা করে তার কোনো অস্তিত্ব নেই, যুক্তি মানেই নামের যুক্তি। যে নাম দেওয়া আমরা একটু আগে শিখলাম পুরো বাস্তবের, লজিক ইজ অলওয়েজ দ্য লজিক অফ দ্য নেম। এটার মানে কি, ধরা যাক আমরা একটা সেন্টেন্স বলছি যে মানুষ হলো মরণশীল, না, অথবা সব মানুষই মরণশীল, ঠিক আছে। অর্থাৎ এখানে কি, মানুষ একটা জিনিসের নাম, কোন একটা একটা প্রাণীর নাম দেওয়া হয়েছে মানুষ, ঠিক আছে। মানুষ হচ্ছে একটা নাম, আর মরণশীল কোন একটা জিনিসের বা একটা ঘটনার নাম, মরণশীল। এই যে মানুষ মরণশীল, একটা নামের সাথে আরেকটা নামকে আমরা পাশাপাশি বসালাম, যোগ করলাম। ঠিক যেমন গাণিতিক রূপে আমরা বিভিন্ন জিনিস সংখ্যার সঙ্গে সংখ্যা যোগ করি, 2 আর 3 যোগ করলে 5 পাই, আবার 5-এর থেকে আমরা 1 বাদ বিয়োগ করলে আমরা 4 পাই। ঠিক তেমনই যে একটু আগে আমরা যে নাম দিয়েছি না অনেকগুলো, সেই নামগুলোকে আমরা যোগ করে করে তার কনসিকুয়েন্সে একটার পর একটা বসিয়ে বসিয়ে একটা বাক্য পাচ্ছি, যে বাক্যটার একটা মানে তৈরি হচ্ছে, একটা সেন্স অফ লজিক তৈরি হচ্ছে তার মধ্যে। যখন আমরা দেখছি একজন মানুষ মারা যাচ্ছে, দুজন মানুষ মারা যাচ্ছে, সব মানুষই যারা আগে বেঁচে ছিল তারা সবাই মারা যাচ্ছে, এবং যারা জন্ম হচ্ছে তারা পরবর্তীকালে তার মানে মারা যাবে, সব মানুষই মরণশীল। তাহলে এখানে এই মানুষ একটা নাম আর মরণশীল একটা নাম, এই দুটো নামের মধ্যে একটা যুক্তি তৈরি হয়েছে। অ্যাকচুয়াল সেই বাস্তবের মধ্যে যুক্তি তৈরি হয়নি, বাস্তবটাকে আমরা যেভাবে নাম দিয়েছি সেই নাম অনুযায়ী যুক্তিটা তৈরি হচ্ছে, সেই নামগুলোর মধ্যে লজিকটা তৈরি হচ্ছে। এই বাক্যটা যে সঠিক, এটা যে রাইট, কেন? কারণ মানুষ মানে বাস্তবে একটা জিনিস, একটা জিনিসের নাম, আর মরণশীল মানে একটা জিনিসের নাম।
এবং সেই নাম দুটোর মধ্যেকার একটা সংযোগ বা একটা যুক্তি সেটা রক্ষা করছে, সেটা বাস্তবের সাথে ম্যাচ করছে, তাই জন্য এই বাক্যটা সঠিক। যদি মানুষ মানে অন্য কিছু হতো আর মরণশীল মানে অন্য কিছু হতো, তাহলে এই বাক্যটা সঠিক হতো না। অর্থাৎ যুক্তিটা বাস্তব জগতের নয়, বরঞ্চ যুক্তিটা যে নামগুলো আমরা দিয়েছি বাস্তব জগতের, সেই নামগুলোর মধ্যে যুক্তি। অর্থাৎ যুক্তিটা সেই ভাষার যে স্ট্রাকচার বা ল্যাঙ্গুয়েজের যে গঠন রূপ তার মধ্যেকার অংশ, নাকি প্রকৃত যে বাস্তব তার মধ্যেকার অংশ। কারণ যদি ভাষা না থাকতো তাহলে কোনো যুক্তির অস্তিত্ব থাকতো না। যুক্তি যদি জগতের হয়, যদি অ্যাকচুয়াল পৃথিবীর হয়, মানে বস্তুর হয়, জিনিসপত্রের যদি যুক্তি হয়, তাহলে ভাষা না থাকলেও যুক্তি থাকতো। কিন্তু ভাষা ছাড়া আমরা কোনো যুক্তির কথা ভাবতে পারি না। ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ছাড়া বা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ যেটা, বা আমরা নর্মাল যে ভাষা ব্যবহার করি, সেই ভাষাগুলোর মধ্যে দিয়েই যুক্তিটা উঠে আসে, লজিকটা উঠে আসে। তো ভাষাকে সরিয়ে নিলে আমাদের কাছে কোনো যুক্তি থাকবে না, এবং আমরা তখন বাঘ সিংহ ভাল্লুকের সমতুল্য হয়ে যাব। অর্থাৎ অর্থাৎ থমাস হোবসের মতে প্রকৃত জগৎ সম্পর্কে আমার আর তোমার যে মতামত সেটা আলাদা নয়, কারণ বাস্তব তো প্রকৃত অর্থে একই সবার জন্য। তোমার জন্য যেটা বাস্তব আমার জন্য সেটা বাস্তব, যেটা পাথর সেটা পাথরই, যেটা গাছ সেটা গাছই। কিন্তু যখন আমরা কথা বলি, কনভারসেশন করি, তখন শব্দগুলো ভেগ হয়। অর্থাৎ আমাদের কাছে নির্দিষ্ট সংখ্যক শব্দ আছে ডিকশনারিতে বা অভিধানের মধ্যে। আমরা যদি গুনে গুনে দেখি তাহলে দেখবো 1000 শব্দ আছে বা 5000 বা 10,000 শব্দ আছে। এটা হচ্ছে কি ফাইনাইট নাম্বার অফ ওয়ার্ডস। তারপর সেই শব্দগুলোকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা করে ভ্যালু তৈরি করি। একটা শব্দের পাশে আরও 2-3টে শব্দ বসিয়ে একটা মূল্য, একটা সেন্টেন্স তৈরি করি, যার একটা মানে দাঁড়ায়। সেই মানেটা, সেই যে ভ্যালুটা, সেটা ইনফিনিট নাম্বার অফ ভ্যালুস। জগতে কত কিছু আমরা লিখতে পারি, কত কিছু আমরা কনভারসেশন করি, একে অপরের সাথে কথা বলি, সেগুলো কত বিভিন্ন জিনিস, কত রকমের মানে, কত রকমের আবেগ, কত রকমের অনুভূতি, কত রকমের চিন্তা, হাজার হাজার, অসংখ্য, মানে তার শেষ নেই, সীমাহীন। কিন্তু শব্দের সংখ্যা কিন্তু নির্দিষ্ট। যদি আরও ছোট স্তরে যায় তাহলে লেটার বা বর্ণ, ইংরাজি অ্যালফাবেটে মাত্র 26টা লেটার আছে। সেই লেটারগুলোকেই আগে পরে বসিয়ে আমরা অনেক হাজার হাজার শব্দ তৈরি করতে পারি। তারপর সেই শব্দগুলোকেই আবার পাশাপাশি যোগ বিয়োগ করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি, যেখান থেকে ভ্যালু তৈরি হয়। সেই যোগ বিয়োগের যে লজিকটা, তার মাধ্যমেই যুক্তিটা তৈরি হচ্ছে ভাষার মধ্যে দিয়ে, শব্দের মধ্যে দিয়ে। অর্থাৎ ভাষা ছাড়া, ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো যুক্তি সম্ভব নয়। এবং সেই যে যুক্তিটা, সেটা প্রকৃত জগতের নয়, বরঞ্চ ভাষার যুক্তি, ল্যাঙ্গুয়েজের যুক্তি। এবার যদি আমরা ভাবি প্রকৃত জগৎ যেটা পাথর, সেটা তো পাথর, যেটা মানে অ্যাকচুয়াল রিয়েলিটি, নেচার, সেটা তো নেচার। কিন্তু যখন আমরা সেটা নিয়ে কথা বলছি, আলোচনা করছি, সেই শব্দগুলো যেহেতু ভেগ, সেই শব্দগুলো যেহেতু সঠিক কোনো মানে নেই, সুনির্দিষ্ট একটা মানে নেই, সেই জন্য আমরা অনেক রকমের মানে যোগ বিয়োগ করে প্রডিউস করতে পারছি। সেই জন্য কি আমাদের মধ্যে ভুল ধারণা বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। একজনের কথা আরেকজনা বুঝতে পারে না, যার ফলে সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে এরর তৈরি হয়, যুক্তির মধ্যে ভুল তৈরি হয়। কিন্তু অ্যাকচুয়াল বাস্তব সম্পর্কে আমার আর তোমার মধ্যে কোনো মতভেদ নেই। আমি যখন কোনো একটা শব্দ ব্যবহার করছি, তখন তার মানেটা আমি নিজে দিচ্ছি, আমার অবচেতন থেকে আমি সেটাকে উঠিয়ে আনছি তার মানেটা। কিন্তু তুমি যখন সেই শব্দটাকে শুনছো, তখন তুমি তার মানে দিচ্ছ তোমার মতো করে, আমার মতো করে মানে দিচ্ছ না। যার ফলে আমার ভাষা, আমি যে কথাগুলো বলছি, তার যে ভাষা, তার যে অ্যাকচুয়াল মিনিংটা, সেটা শুধু আমিই বুঝতে পারছি, বা আমি সেটার সাথে কানেক্ট হতে পারছি সর্বোচ্চ স্তরে। তার সাথে তুমিও কানেক্টেড হতে পারছো। একটা ভেগ স্তরে আমরা একই জিনিসে বোঝার চেষ্টা করছি, কিন্তু তার মধ্যেও অনেক সূক্ষ্মতর স্তরে পার্থক্য বা একটা গ্যাপ থেকে যাচ্ছে। এবং সেই গ্যাপটা থেকে আমাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়, বিভিন্ন ধর্মীয় সংঘর্ষ তৈরি হয়, রাজনৈতিক সংঘর্ষ তৈরি হয়, অর্থনৈতিক সংঘর্ষ তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে সংঘর্ষ তৈরি হয়। কারণ ভাষার মধ্যে যে লজিক, সেখানে ভেগ জিনিস তৈরি হচ্ছে। এই ভেগ মানে কি? ভাষা সুনির্দিষ্ট না হওয়া, এটার মানে কি? ধরা যাক আমি যদি বলি পড়া, তাহলে পড়া শব্দটার মানে কি? পড়া মানে যে কোনো জিনিস পড়া হতে পারে। আমি বললাম যে অঙ্কের বই পড়া, বা নিউজ পেপার পড়া, ঠিক আছে, খবরের কাগজ, বা হোয়াটসঅ্যাপে মেসেজ পড়া, ইমেল পড়া, বা হচ্ছে একটা কোনো ক্লাসিক বই পড়া, বা গল্পের বই পড়া। এই যে গল্পের বই পড়া, অঙ্কের বই পড়া, নিউজ পেপার পড়া, মেসেজ পড়া, পড়া শব্দটার আগে অন্য শব্দ যোগ করে দেওয়ার ফলে প্রত্যেকবার মানেটা পাল্টে যাচ্ছে। কেন? কারণ এই পড়া শব্দটার সুনির্দিষ্ট কোনো মানে নেই, একটা ভেগ। আমরা পড়া শব্দটার অনেক রকম মানে হতে পারে। এবার আমি যখন বলছি যে আমি পড়ছিলাম, তো তুমি একরকম মানে ভেবে নিতে পারো, আর আমি অ্যাকচুয়ালি হয়তো অন্যরকম মানে বোঝাচ্ছি তার জন্য। যার ফলে ল্যাঙ্গুয়েজটা একটা উপর স্তরে ভেগলি কাজ করে, কারণ প্রত্যেকটা শব্দের সুনির্দিষ্ট কোনো মানে নেই। এবার
এইখানেই হচ্ছে কি আমাদের প্রতিদিনের জীবনে যে তর্ক বিতর্কগুলো উঠে আসে বা যে যুক্তির যে সংঘর্ষগুলো উঠে আসে, তোর যুক্তি ঠিক না, আমার যুক্তি ঠিক না, আমি ভুল বলিনি, তুই ভুল বলেছিস, এগুলো থমাস হোবসের মতে প্রকৃত অর্থে বাস্তব নিয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ নেই। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে সুনির্দিষ্ট অর্থ এবং সুনির্দিষ্ট ডেফিনেশন শব্দগুলোকে আমরা সঠিকভাবে মার্ক করিনি, কোন জিনিসটার কি নাম দিয়েছি আমরা সেটা সঠিকভাবে সেই নামগুলো আমরা দেইনি, যার ফলে এই প্রবলেমটা তৈরি হচ্ছে। যে প্রবলেমটা সায়েন্সের মধ্যে বিশেষ করে জিওমেট্রি বা ম্যাথামেটিক্সের মধ্যে হয় না, অথবা আমরা সায়েন্টিফিক ওয়েতে সেটাকে কমানোর চেষ্টা করি সেই সমস্যাটা, সেই তর্ক বিতর্কটা। ফর এক্সাম্পল ট্রায়াঙ্গেল, যার তিনটে বাহু আছে এবং তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র, বা তিনটে কোণ আছে এবং সেই তিনটে কোণ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, সেটাই হচ্ছে কি ট্রায়াঙ্গেল। এবার এই জিনিসটার মানে এতটাই বেশি সুনির্দিষ্ট যে মানে ওই পড়া বা বই পড়া নিউজ পেপার পড়ার মতো ভেগ নয়। এই ডেফিনেশনটার মানে ট্রায়াঙ্গেল মানে হচ্ছে এটাই, যে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, একদম সুনির্দিষ্ট সঠিক একটা মানে, এটা দ্বিতীয় কোনো মানে হতে পারে না, দ্বিতীয় কোনো জিনিস হতে পারে না। যার ফলে এই যে মিনিংটা, এটা একটা শব্দ নয় বরং এটা টার্ম তৈরি হয়ে গেল, একটা টার্মিনোলজি তৈরি হয়ে গেল, যার অর্থটা সময় এবং কাল মানে টাইম আর স্পেসের আউটসাইডে চলে গেল। এই জিনিসটার মানেটা সব জায়গায় সর্বত্র সব সময় সত্যি, এটা একটা ইউনিভার্সাল লজিক তৈরি হয়ে গেল যে ট্রায়াঙ্গেল মানে হচ্ছে কি তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র। যে লজিকটা ভাষার, এই যে ট্রায়াঙ্গেল মানে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, প্রত্যেকটা শব্দের একটা নাম, একটা নাম আছে, সেই নামগুলোকে যোগ করে একটা বাক্য বা একটা মিনিং, যে একটা ভ্যালু তৈরি হলো, একটা মিনিং তৈরি হলো, সেটা কি সময় আর কালের বাইরে। আমি আর তুমি এখানে বসে আলোচনা করার সময় আমি পড়ছিলাম, এটা বললে যেমন বোঝাবে যদি স্টিফেন হকিংস আর লেটসে বিল গেটস তারা আলোচনা করে, তারা যদি পড়া শব্দটা ব্যবহার করে তার মানে অন্যরকম, অর্থাৎ দুটো শিশু আলোচনা করছে তাদের মধ্যে পড়া শব্দটার মানে আলাদা, কিন্তু ট্রায়াঙ্গেল শব্দটার মানে সব জায়গায় সমান, সব জায়গায় একই। পৃথিবীর এই দেশে হোক, অমুক দেশে হোক, সেই দেশে হোক, আমরা বাংলা ভাষায় কথা বলি, হিন্দিতে বলি, ইংলিশে বলি, সব ক্ষেত্রে সেম। অর্থাৎ জিওমেট্রির মধ্যে বিশেষ করে বা ম্যাথামেটিক্সের যে ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে প্রত্যেকটা জিনিসের একটা সুনির্দিষ্ট মানে আছে, যার ফলে সেখানে কোনো কনফিউশন তৈরি হয় না, যে সেখানে দুজন ম্যাথামেটিশিয়ান বা দুজন সায়েন্টিস্ট একদম এগ্রিমেন্টে থাকে, তারা সমমত, তাদের মতের মধ্যে কোনো সংঘর্ষ বা মতভেদ তৈরি হয় না, তারা একই মতামত গ্রহণ করে নেয়। কিন্তু আমাদের যখন কথা বলি তখন ভাষার মধ্যে তেমন টার্মস আমরা ইউজ করি না, স্বামী একরকম কথা বলছে, ওয়াইফ আর একরকম মানে বুঝছে সেই শব্দগুলোরই, যার ফলে তর্ক বিতর্ক শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে থমাস হব কি করছে, কনফ্লিক্ট বা সংঘর্ষ সেই পুরো জিনিসটা বাস্তব রিয়েলিটি থেকে সরিয়ে এনে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সেটার অস্তিত্ব আছে সেটাকে দেখানোর চেষ্টা করছে। আমরা শুধুমাত্র ভাষাটাকে পরিবর্তন করে বা সেটাকে উন্নত করার মাধ্যমে আমরা সেই কনফ্লিক্টের পরিমাণটাকে কমাতে পারি। বিশেষ করে যেমন সায়েন্সে আমরা এটা করে থাকি, জিওমেট্রিতে বা ম্যাথামেটিক্সে, ঠিক সেম জিনিসটা আমরা করতে পারি পলিটিক্সে, ইকোনমিক্সে, সোশ্যাল ভ্যালুসে ইত্যাদি ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলোতে প্রচুর পরিমাণে কনফ্লিক্ট হয়, রাজনীতিতে প্রচুর দ্বন্দ্ব থাকে, অর্থনীতিতে প্রচুর রকমের প্রবলেমস থাকে, সেই ক্ষেত্রে আমরা সঠিক টার্মিনোলজি ব্যবহার করার মাধ্যমে সেই কনফ্লিক্টটাকে কমিয়ে আমরা আরও একটা বেটার সোসাইটি ডেভেলপ করতে পারি। আর চাইলে এটাকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ব্যবহার করার মাধ্যমে আমরা একে অপরের সাথে কথা বলার মাধ্যমে প্রত্যেকের ল্যাঙ্গুয়েজটা কি, সে যখন একটা কোনো কথা বলে সে তার শব্দটাকে কীভাবে মানে দেয় সেটাকে বোঝার মাধ্যমে, সেই কনটেক্সটটাকে দেখার মাধ্যমে তার সেই শব্দের আগে আর পরে কোন শব্দ আছে, কোন শব্দ সে যোগ করছে, নিউজ পেপার পড়া, হোয়াটসঅ্যাপের মেসেজ পড়া, নাকি ক্লাসিক বই পড়া, গল্পের বই পড়া, ক্লাসের বই পড়া, এই যে যোগ করার মাধ্যমে বা বিয়োগ করার মাধ্যমে যে মিনিংটা সে প্রডিউস করছে, অন্য মানুষ কিভাবে কথা বলে, তার একটা নিজস্বই ভাষা আছে, সেই ভাষাটাকে চেনা, তার সাথে পরিচিত হওয়ার মাধ্যমে আমরা দুজন মানুষের মধ্যে কনফ্লিক্ট কমাতে পারি, সেটা আমাদের পরিবারে হোক, আমাদের সমাজে হোক। ওকে, অর্থাৎ এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যুক্তি, ভাষা আর চিন্তা, তিনটের মধ্যে আমরা তাহলে সম্পর্কটা বুঝতে পারছি। আমরা ভাষা ছাড়া চিন্তা করতে পারি না, ভাষা ছাড়া আমাদের মধ্যে শুধু মনে কতগুলো ছবি তৈরি হয়। ভাষা হচ্ছে চিন্তার প্রধান বস্তু বা প্রধান মানে একটা খোরাক, এবং এই ভাষার মধ্যেকারই হচ্ছে বিষয় হচ্ছে যুক্তি, ভাষার পরে যুক্তি আসে, ভাষা না থাকলে বা ল্যাঙ্গুয়েজ না থাকলে যুক্তি আসতো না। এবং সেই ভাষার মধ্যেকার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি হচ্ছে নেমিং বা নাম দেওয়া বাস্তবের, এবং সেই নাম দেওয়াতে আমরা যখন ভুল করি তখন আমরা সেই নামের অর্ডারিং করতে, নামটাকে সাজাই যখন বাক্যের মধ্যে, তখন আবার একটা ভুল হয়, যার ফলে আমাদের মধ্যে দ্বন্দ্ব বা এরর বা মিস্টেকের সংখ্যা বাড়তে থাকে। সেই অর্ডার করা, সেই সিগনিফাই করা, মানুষ মরণশীল,
একটা শব্দ আর একটা শব্দকে সিগনিফাই করছে, একটা নাম আর একটা নামকে সিগনিফাই করছে। সেই সিগনিফিকেশনটা বোঝার জন্য, সেটাকে সঠিক করার জন্য সঠিকভাবে নাম দেওয়া শিখতে হবে। কোন জিনিসটার কেন কি নাম দিচ্ছি, সেটাকে কিভাবে আমরা ডিফাইন করছি, সেটা সম্পর্কে সচেতন থাকতে হবে। এটাই হচ্ছে কি থমাস হোবসের থেকে আমরা শিখতে পারি। ওকে, তো আজকে আমাদের এটাই ছিল ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চিন্তা করা সম্পর্কে অনেক কিছু জানতে পারলে, এবং সবসময় সচেতন থাকার চেষ্টা করবে যে তোমরা রেগুলেটেড থটসের মধ্যে আছো নাকি আনরেগুলেটেড থটসের মধ্যে আছো। তাও এবার যদি রেগুলেটেড থটসের মধ্যে থাকো, তাহলে সেখানে আবার সেই দুই রকমের চিন্তার মধ্যে কোন চিন্তাটা তোমাদের মনে চলছে। ওকে, এবং আরও একটা জিনিস তোমাদেরকে জানাতে চাই, সেটা হলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটা কোর্স আসছে মাইন্ডসেটের উপরে, যে কোর্সের নাম হচ্ছে অ্যাডভান্স মাইন্ডসেট। তোমরা যে কেউ সেই কোর্সে কোনো একটা অ্যামাউন্টের টাকা ডোনেট করে সেই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো। আশা করছি আমরা এই মাসের লাস্ট উইকের মধ্যে অথবা নেক্সট মান্থের ফার্স্ট উইকে আমরা এই কোর্সটা আমরা অ্যাভেলেবেল করে দেবো সবার কাছে, এবং যেখানে আমরা বিভিন্ন স্পেশাল মাইন্ডসেট সম্পর্কে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।